90-এর এরশাদ পতনের পর তিন জোটের রূপরেখা রাজনৈতিক দলগুলো করেছিল এবং এরশাদ পতন এক্সক্লুসিভলি একটা রাজনৈতিক কর্মসূচি ছিল, এটা গণ অভ্যুত্থান ছিল না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাকে কেউ যদি বলে যে একটা সরকার স্বৈরাচারী হবে কি হবে না, তার প্রধান ডেটারেন্ট কি, সেটা হচ্ছে কনসাস জনগণ। আই রিপিট, কনসাস জনগণ। নিশ্চিতভাবে একটা ভালো রিটার্ন কনস্টিটিউশন, ভেরি গুড লজ আর ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের তো এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কোনো আইন নেই, এটা আনকনস্টিটিউশনাল, ইললিগাল হয়েছে। তো দ্যাট মিনস আপনি যদি ডিসাইড করেন আপনাকে আসলে এগুলো দিতে পারবে না। সো মূল জায়গা হচ্ছে জনগণ। 90-তে কিন্তু জনগণ ঠিক আমরা অনেক ছোট ছিলাম তাই বলতে পারবো না, কিন্তু যারা আমি পরে জিজ্ঞেস করার চেষ্টা করেছি যে তিন জোটের রূপরেখা হয়তো পলিটিক্যাল যারা লিডার্স ছিলেন তাদের এক ধরনের আলোচনা ছিল। জনগণ তিন জোটের রূপরেখায় কি আছে এগুলো বাস্তবায়িত হতে হবে, এবং সে সময় বিটিভির যুগ, এইসব আলোচনা ওইভাবে হয় নাই, পত্রিকা একটু এসছে, অল্প মানুষ পত্রিকা পড়ে। আজকে আপনি দেখবেন খুব সাধারণ মানুষ, আমরা এখানে কথা বলছি, চ্যানেলগুলোতে কথা বলছি, সংস্কার নিয়ে আলোচনা, কন্টেন্ট একটা ছোট করে কেটে দিচ্ছে, আমি নিজে যখন কথা বলছি আমি দেখি যে হাজার হাজার মানুষ দেখছেন। তার মানে জনগণের মধ্যে কিন্তু এখন এই সংস্কার বা কিছু চেঞ্জ হতে হবে, এই ডিমান্ডটা তৈরি হয়েছে। আমি একটা এক্সাম্পল দিই। বিএনপিকে আমি একদম নাম ধরেই বলছি যে ভালো, আমি ধারণা করি তারা আগে থেকে সংস্কার চায়, কিন্তু না হলেও দেখবেন তারা 27 দফা 31 দফা সংস্কার করবে, এই আলাপ 3-4 বছর থেকে ওনাদেরকে বোধহয় 62 পয়েন্ট 62 পয়েন্ট এটা না ওনাদের চাওয়ার ক্ষেত্রে। কিন্তু শেখ হাসিনা যখন এই দেশে 41 সাল পর্যন্ত থেকে যাবে এরকম একটা প্রবাবিলিটির কথা বলছে, তখনও বিএনপি 21-22 সাল থেকে তাদের প্রথম 27 দফা, পরে গণতন্ত্র মঞ্চ এবং যুগপদ্মের সাথে 31 দফা, তার সংস্কারের প্রপোজাল নিয়ে অ্যাম্বিগুইটি আছে। এবং বহিন ভাইজার এক্সটেন্টের কথা বললেন, এক্সটেন্টটা ছোট, আরো বড় হতে পারে, কিন্তু সংস্কার কিন্তু আলাপটা তারা নিজেরাই পলিটিক্সের মাঠে এনেছে। আরেকটা জিনিস একটু এক্সাম্পল দিয়ে আস্তে আস্তে আমরা মনে হয় হবে, যেমন ধরুন বেগম খালেদা জিয়া যখন তার এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আছেন, একটা মানে জেলে যাওয়ার কিছুদিন আগে একটা সংবাদ সম্মেলনে উনি বলছিলেন নিম্ন আদালত সরকারের পকেটে আছে, একদম এইটা কোটানকোট, আমি এটা নিয়ে লিখেছি বলে আমার মনে আছে। 99 সালে মাজদার হোসেন মামলার রায় হয়েছিল এবং এরপর শেখ হাসিনা 2 বছর ক্ষমতায় ছিলেন। এরপর কিন্তু বিএনপি, বেগম খালেদা জিয়া 5 বছর ক্ষমতায় ছিলেন, কেউ এই জুডিশিয়াল সেপারেশনের জন্য কাজ করে নাই। মজার ব্যাপার হচ্ছে পাওয়ারে থাকলে যে মজা লাগছে, কিন্তু পরে আমি সাফার করছি, এই জিনিসগুলোর অভিজ্ঞতার মধ্য দিয়ে আসলে আমরা গেছি ঘটনাচক্রে। এবং খুবই ফ্রাস্ট্রেটিংলি 11 সরকার যতটুকু হয়েছে, মাজদার হোসেন মামলার অনেক কিছু বাকি আছে, কিন্তু যতটুকুও হয়েছে 11 সরকারের সময় হয়েছে। তো ফলে দলগুলো এই ম্যাসিভ ঘটনার পর হচ্ছে, আর না চাইলেও আমি মানে অমর্ত্য সেন ডেমোক্রেসিকে কেন ভালো বলেন, খুব সহজ অঙ্ক, শোরগোল করা। উনি দুর্ভিক্ষ নিয়ে বলছেন যে কোথাও দুর্ভিক্ষ হলো, ডেমোক্রেসি যদি থাকে এবং ফ্রি প্রেস যদি থাকে, ওই খবর পাবলিশড হবে, সরকার না চাইলেও তাকে ওখানে যেতে হবে, কারণ তাকে আগামী ভোটে জিততে হবে। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দিস। সো মানুষ কিন্তু এখন সংস্কার, সব মানুষের কথা বলছি না, যারা এখন এই যে সোশ্যাল মিডিয়া আছে, আমরা শোরগোল করতে পারি, প্রত্যেক মানুষের হাতে একটা মিডিয়া আছে, সে কাজ করতে পারে, সে মন্তব্য করতে পারে। কোনো একটা দলের চিফ যে বক্তব্য করুক, তার নিচে গিয়ে কেউ মন্তব্য করে কিন্তু তার অপিনিয়ন জানাতে পারে। কোনোদিন কি এটা ছিল যে আপনি কোনো একটা বিরাট দলের প্রধানের কাছে আপনার মন্তব্য বা বক্তব্য পৌঁছে দিতে পারেন? জামায়াতে ইসলামীর আমির ফান করে বলছিলেন একটা বক্তব্যে 18,000 কতজন তাকে গালি দিয়েছেন, কোটানকোট, তিনি বলছেন। সো আপনি একজন টপ রাজনৈতিক নেতাকে ওনার একটা বক্তব্য পছন্দ হয় না বলে আপনি কিন্তু তাকে সমালোচনা বা রাগ দেখিয়ে আসতে পারেন। সো এই পরিস্থিতিটা ডিফারেন্ট যদি তিনি গণতান্ত্রিক থাকে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরের সরকার যদি আবার শেখ হাসিনা হতে চায় তাহলে আসলে কিছু কাজ করবে না। সোনার পাথর বাটি ছিল এতদিন, ধর্মনিরপেক্ষতা আছে, ইসলাম আছে, কনফ্লিক্টিং। সো এটা বাদ গেছে, এটা আছে, অন্তত এটা হোমোজেনাস। কিন্তু যদি মেজরিটির আইডেন্টিটি একটা আইডেন্টিটিকে এটা করি, তাহলে মেজরিটির আরেকটা আইডেন্টিটি যে বাঙালি ছিল, ওই মেজরিটি তো আরো মেজরিটি 98 বা 99%, তো সেটা কেন বাদ গেল? ডক্টর জাহেদ, আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে যেহেতু আপনি বলছিলেন যে আপনাদের কিছু ইস্যু সংবিধানের সঙ্গে সম্পর্কিত, এবং সংবিধানে তো হাত দেয়া এখন বোঝাই যাচ্ছে যে সেটা হয়তো হচ্ছে না, কিন্তু সবার আগে নির্বাচন, কারণ এটাই এখন সবচেয়ে সামনে। তো সেই ক্ষেত্রে আসলে যেই সুপারিশগুলো করেছেন তার ভিত্তিতে আপনি কতটা আশাবাদী যে কোন কোন সংস্কারগুলো হবে, কিভাবে হবে, সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো সুরাহা কী হবে, যদি সেগুলো সুরাহা না হয় তাহলে কি ভালো নির্বাচন থেকে আমরা বঞ্চিত হব কিনা, সেটা একটু বুঝতে চাই। একেবারেই না। আমি নির্বাচন কমিশন এবার যখন গঠিত হলো তখন আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন নির্বাচন কমিশনের সামনে নির্বাচন নিয়ে কি চ্যালেঞ্জ দেখেন। আমার উত্তর ছিল আমি কোনো চ্যালেঞ্জ দেখি না, তাদের এই নির্বাচনে কোনো সমস্যা মোটা দাগে হবে না। কেন আমি আসছি, যেমন ধরুন আমরা
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 96, 2001, 2008-এর নির্বাচনের প্রশ্ন আছে। 1996-2001-এর কথাও যদি বলি, ইভেন 8-এ প্রচুর সংস্কার তারপরও হয়েছে। আরপিওর একটা মেজর সংস্কার হয়েছে কিন্তু 8 সালের মানে তত্ত্বাবধায়ক সরকারের সময় 1-11-র। তার আগে আরপিও আর অনেক ফল্টি প্রবলেম্যাটিক ছিল, কিন্তু 96-2000-এ তো চমৎকার, 2001-এ চমৎকার ইলেকশন হয়েছে তো কেন হলো সেটা? কারণ ওই সময় তত্ত্বাবধায়ক সরকারটা চেয়েছিল একটা খুব ভালো নির্বাচন হোক, তো সদিচ্ছাটাই প্রধান। এটার প্রমাণ এটা দিলাম, মানে 2008-এর আরপিওর চাইতে আগের ওই দুটো আরপিও মানে কম শক্তিশালী ছিল, দুর্বল ছিল, ফ্লজ ছিল। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা আসলে যেটা চাই, সংবিধান সংস্কার যেগুলো বলছি সেগুলো না হলেও আমরা যেগুলো বলছি এগুলো করলে ভালো হবে, নির্বাচন বেটার হবে বলে মনে করি। কিন্তু এগুলো আসলে মূল টেস্টে পড়বে আমি আমাদের দেশের ভবিষ্যতের নির্বাচনগুলোতে। আমরা এখন পর্যন্ত কিন্তু একটা কনসেনসাসে আছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার আসবে। বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে, অল অফ দ্য পার্টিস। ইভেন ধরুন এই নির্বাচনের পরের নির্বাচন আমরা তাত্ত্বিকভাবে ধরলাম, বিএনপি ক্ষমতায় আসলো, তাত্ত্বিকভাবে ধরছে আওয়ামী লীগ সেই নির্বাচনে পার্টিসিপেট করছে। তো ওকে যদি জিজ্ঞেস করেন তুমি কি বিএনপির অধীনে নির্বাচন করবো না তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন করবো, যে শেখ হাসিনা আমাদেরকে তত্ত্বাবধায়ক কত খারাপ, কেন খারাপ সকাল বিকাল পড়াতেন, কোর্টের রায় হাইকোর্ট শুনতে হবে, আমাদেরকে হাইকোর্ট দেখাতেন, উনি সবার আগে বলবেন তত্ত্বাবধায়ক। তো তত্ত্বাবধায়কের কনসেনসাস আমাদের আছে। নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ হবে, যে কারণে আমি মনে করি আইন এবং সবকিছু সংস্কার এবং তাকে এম্পাওয়ার করা লাগবে, সেটা হচ্ছে স্থানীয় নির্বাচন। কারণ দলীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হবে, এটাই মোটামুটি পারসেপশন। যদি অনেকে বলছেন যে এটা তত্ত্বাবধায়কের অধীনেই একসাথে মানে লোকাল গভর্নমেন্ট ইলেকশন করে ফেলা হোক, তো ওই জিনিস ওই সময় সে চ্যালেঞ্জে পড়বে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন কতটা শক্তি দেখাতে পারে, সেই সময় তার এই আইন বা তার এই সক্ষমতাগুলো যদি তারা ব্যবহার করতে চায় তখন বেশি কাজে লাগবে। আর এবারকার নির্বাচন একেবারে ডিফারেন্ট একটা চ্যালেঞ্জ আছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে পুলিশের যে কনফিডেন্স লেভেল। আমরা কয়েকদিন আগেও দেখলাম থানায় গিয়ে একজনকে গ্রেফতারের কারণে ছাত্র নাম দিয়ে, সমন্বয়ক নাম দিয়ে গিয়ে থানায় পিটিয়ে এসছে এবং সেখানে পুলিশকে ওখান থেকে প্রত্যাহার বা সাসপেন্ডও করা হয়েছে। এই ঘটনা কিন্তু ঘটেছে। সো আইন শৃঙ্খলা একটা প্রশ্ন, তাদের কনফিডেন্স। আবার কেউ বলতেই পারি যে যেহেতু আমরা নিজেরাও সাজেস্ট করেছি এবং আশা করি এটা অন্তত ইনক্লুডেড হবে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনা মানে সামরিক বাহিনী আগে ছিল, এটা শেখ হাসিনার সময় আরপিও যে সংশোধিত হয়েছে ওখানে তুলে ফেলা হয়েছে, আমরা আবার এটা রাখতে বলেছি। সো সেনাবাহিনীকে যদি আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে রাখতে পারি তাহলে নির্বাচনী পরিবেশ ভালো থাকার কথা। এবং সরকার যদি চায়, অ্যান্ড আই বিলিভ ডক্টর ইউনূসের সরকার নির্বাচনটা ঠিকঠাক মতো করতে চাইবে, সো আমি মেজর সংকট দেখি না। মঈন একটু বলবেন যে মোটা দাগে যদি আপনাদের এই পুরো রিপোর্ট থেকে সবচেয়ে মৌলিক যে পরিবর্তনের জায়গা আপনারা বলছেন যেগুলো হলে আপনি কমিশনের একজন সদস্য হিসেবে সবচেয়ে খুশি হবে, যদি এই সরকারের আমলে যে কাজগুলো হলে বা বিএনপির সময় বা জামাত বা অন্য কেউ যদি ক্ষমতায় আসে তারা যে কাজগুলো আপনি তাদের কাছ থেকে প্রত্যাশা করবেন, মানে অনেক প্রস্তাব সব হবে এটা আপনিও মনে করছেন না, উনিও মনে করছেন না, কি কি হলে আপনি সন্তুষ্ট?